হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লার্নোভার্স একাডেমি। সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা ক্লাস করতে চলেছি রিজনিং এর বিভিন্ন টপিকের থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে মক টেস্টের প্র্যাকটিস সেট তৈরি করে। আমরা আজকে যেই সমস্ত প্যাটার্নের কোশ্চেনগুলো শিখব বা আলোচনা করব, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আগামীতে আসন্ন এসএসসি, কেপি, ডাব্লিউবিপি, রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সামে কিন্তু আসবেই আসবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি তোমাদের সমস্ত প্যাটার্নগুলো কম সময়ে সলভ করার শর্ট ট্রিক্স এবং ইজি অ্যাপ্রোচ কিন্তু শিখিয়ে দেবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আজকের প্রথম প্রশ্ন, নিচের সমীকরণটি গাণিতিকভাবে সঠিক করার জন্য কোন দুটি চিহ্ন বিনিময় করতে হবে? এখানে দেখো এই ইকুয়েশনটাতে কিন্তু চারটা চিহ্ন অর্থাৎ মাল্টিপ্লিকেশন, প্লাস, ডিভিশন এবং মাইনাস দেওয়া রয়েছে। এবার বলেছে এই যে ইকুয়েশনটা রয়েছে এর মধ্যে কোন দুটো স্পেসিফিক চিহ্নকে নিজেদের স্থানের মধ্যে অদল বদল করলে তার মান আসবে 93। এবার এর কিন্তু কোনো শর্ট ট্রিক্স নেই, এটা তোমাকে অপশন টেস্ট করেই উত্তর বার করতে হবে। এবং তুমি যদি এই ইকুয়েশনটা দেখে তুমি যদি সঠিক আইডিয়া লাগাতে পারো যে কোনগুলো চেঞ্জ করলে তাড়াতাড়ি সঠিক উত্তর তুমি পেতে পারো বা কোনটার পসিবিলিটি সব থেকে বেশি, তাহলে কিন্তু তোমার সঠিক উত্তর তত তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এবার আজকের প্রথম প্রশ্ন, নিচের সমীকরণটি গাণিতিকভাবে সঠিক করার জন্য কোন দুটি চিহ্ন বিনিময় করতে হবে? দেখো এখানে কিন্তু একটা ইকুয়েশন দেওয়া রয়েছে এবং এখানে চারটা চিহ্ন আছে, মাল্টিপ্লিকেশন, প্লাস, ডিভিশন এবং মাইনাস। এবার বলেছে কি এই ইকুয়েশনটার মধ্যে কোন দুটো স্পেসিফিক চিহ্নকে নিজেদের স্থানে অদল বদল করলে বা ইন্টারচেঞ্জ করলে তার মান আসবে 93। দেখো এর কিন্তু কোনো এক্সট্রা শর্ট ট্রিক্স নেই, তোমাকে এই অপশনগুলো টেস্ট করেই উত্তর বার করতে হবে। এবং তুমি যত তাড়াতাড়ি এটা আইডিয়া করে বার করতে পারবে যে কোন অপশনটার পসিবিলিটি সব থেকে বেশি আছে, তত তাড়াতাড়ি কিন্তু তোমার সঠিক উত্তর বেরিয়ে আসবে। এবার দেখো এখানে কিন্তু একটা ডাবল ডিজিটের নাম্বার দেওয়া রয়েছে 93, আর ইকুয়েশনের মধ্যে একটা বড় নাম্বার আছে। তাহলে যখনই দেখবে এরকম এখানে বড় নাম্বার আছে আর এখানে 93 বা ডাবল ডিজিটের কোনো নাম্বার আছে, তখন একটা আইডিয়া করে নেবে যে মাল্টিপ্লিকেশন ডিভিশনকে কিন্তু ইন্টারচেঞ্জ করার। কারণ দেখো বড় নাম্বারের সাথে মাল্টিপ্লিকেশন রয়েছে, আবার আরেক জায়গায় রয়েছে ডিভিশন, এটাকে কিন্তু মাল্টিপ্লিকেশন করলে আসবে 90, আর ডিভিশন এটাতে কিন্তু হওয়ার চান্স সব থেকে বেশি আছে। তাহলে দেখিনি এটা সঠিক হচ্ছে কিনা। এবার দেখো বডমাস রুল কিন্তু ইউজ করতে হবে, এটা কিন্তু মাস্ট। তাহলে কি করতে হবে? ডিভিশন, 6 দিয়ে 72 কে যদি ভাগ দিই তাহলে আসছে 12, এবং এখানে যদি মাল্টিপ্লিকেশনে 5 18 90, তাই তো? তাহলে 90 আর 12 কত আসছে? 102। 102 থেকে 9 মাইনাস, অর্থাৎ আসছে কিন্তু উত্তর 93। তাহলে এভাবেই কিন্তু এই প্রসেসে কিন্তু অপশন টেস্ট করে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। আজকের দ্বিতীয় প্রশ্ন, দেখো এটা কিন্তু একটা অ্যালফাবেটিক্যাল সিরিজের প্রশ্ন, এবং তোমাকে যদি বার করতে হয় যে এখানে কি বসবে, তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা কোন প্যাটার্ন ফলো করেছে, অর্থাৎ এখানে কত করে গ্যাপ রয়েছে। তার জন্য তোমাকে কি করতে হবে, আমি যারা আজকে নতুন ক্লাসটা করছো তাদের জন্য বলে রাখি, এর আগের দিন কিন্তু আমি আগের প্র্যাকটিস সেটে একটা ছক দেখিয়েছিলাম। এই ছকটা, এটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু তোমরা সহজেই জাস্ট প্লাস মাইনাস করে তোমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবে। এম পর্যন্ত লিখবে এবং নিচে এন থেকে উল্টা জেড পর্যন্ত। এবার এদের মাথায় নাম্বার বসিয়ে নেবে। অ্যালফাবেটে কটা নাম্বার হয়? 26টা। তাহলে সেগুলো বসিয়ে নেবে। তোমরা কি করবে, এই যে ছকটা রয়েছে এটা মুখস্থ করে রাখবে। যদি এটা মুখস্থ থাকে তাহলে কিন্তু তোমাদের যত অ্যালফাবেট রিলেটেড প্রশ্ন আসবে সবকটাই কিন্তু এই ছক থেকেই কভার হয়ে যাবে। এবং যদি নেহাতি মুখস্থ নাই হয় তাহলে কিন্তু এই ছকটা দেখে নাও কিভাবে আমি লিখছি, সেই প্যাটার্নে গিয়েই আগে পরীক্ষা হলে রাফ পেপারে কিন্তু লিখে নেবে। তাহলে কিন্তু তোমাদের বাকি সমস্ত প্রশ্নগুলো এর থেকে কভার হয়ে যাচ্ছে, যতগুলো অ্যালফাবেট রিলেটেড কোশ্চেন আসছে। এবার দেখো ই থেকে টি অবধি আমাদের গ্যাপ বার করতে হবে। তাহলে ই কত রয়েছে? 5। টি কত রয়েছে? 20। তাহলে 20 মাইনাস 5 কত হচ্ছে? 15। তাহলে এখানে কিন্তু গ্যাপ রয়েছে 15, প্লাস 15 হচ্ছে। এবার দেখো জে থেকে আমাদের বার করতে হবে ওয়াই। জে কত? 10। ওয়াই কত?
25, তাহলে 25 মাইনাস 10, এখানেও কিন্তু গ্যাপ রয়েছে 15, অর্থাৎ +15 হচ্ছে। এবার দেখো ও থেকে ডি, ও কত রয়েছে 15, ডি কত রয়েছে 4, তাই তো? কিন্তু যেহেতু এটা 26 লেটারের, তাই তুমি গ্যাপ গুনলে কিন্তু 15ই বেরোবে, তাই এখানেও কিন্তু +15 হচ্ছে। এবার পরেরটা জাস্ট দুটো মিলিয়ে নিই, টি থেকে আই, টি কত 20, আই কত 9। আবার সেম, যেহেতু তোমার এখানে 26টা লেটার থাকে, তাই একটা এক প্লাস হচ্ছে, তাই সেই হিসাবে 15ই কিন্তু তোমার থাকছে ডিফারেন্স, তাই তো? তাহলে দেখো, তার মানে আর গোটাটা মিলিয়ে দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তোমার কিন্তু সবকটা লেটার থেকে সবকটা লেটারের গ্যাপ রয়েছে 15 করে। তাহলে তোমাকে এখানেও সেম বার করতে হবে, এটা থেকে 15, এটা থেকে 15, এটা থেকে 15। এক্স থেকে 15 কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এম, তাহলে এম দিয়ে দেখো কোন কোন অপশন রয়েছে, অপশন বি আর অপশন সি রয়েছে এম দিয়ে। এবং তাহলে দেখতে হবে সি থেকে, অর্থাৎ দ্বিতীয় যে লেটারটা আছে সেটা মেলালে কিন্তু এখানে উত্তরটা আমরা পেয়ে যাবো যে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে। সি থেকে 15 প্লাস করতে হবে সি এর সাথে, তাহলে সি হচ্ছে 3, সাথে 15 যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 18, 18 হচ্ছে আর, তাই তো? এখানে দেখা যাচ্ছে পরিষ্কার আর হচ্ছে 18। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, এম আর ডাব্লিউ। এইচটাও যদি তুমি মিলিয়ে দেখো তাহলে কিন্তু দেখবে ডাব্লিউই আসছে, অর্থাৎ এটা আর মেলাতে হবে না, সময় নষ্ট করে লাভ নেই, এটা কিন্তু সঠিক উত্তর হবে এম আর ডাব্লিউ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে, এ বি সি ডি ই এবং এফ 6জন ব্যক্তি আছে। সি হয় এফ এর বোন, বি হয় এফ এর স্বামীর ভাই, ডি হয় এর বাবা এবং এফ এর ঠাকুরদা। এখানে কতজন পুরুষ আছে? দেখো, ব্লাড রিলেশনে কিন্তু একটা খুবই সুন্দর প্রশ্ন এটা। এবং আমি আগের প্র্যাকটিস সেট গুলোতে বুঝিয়েছি আমরা মেলকে কিভাবে বোঝাবো, ছেলেদের বা পুরুষকে এরকম একটা বক্স দিয়ে, মহিলা বা মেয়েদের কিভাবে বোঝাবো ফিমেলদের এরকম একটা সার্কেল রাউন্ড দিয়ে। তাদের মধ্যে যদি ম্যারেড সম্পর্ক হয় তাহলে কিন্তু আমরা ডাবল লাইন নেব, আর যদি তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক হয় তাহলে কিন্তু আমরা সিঙ্গেল লাইন নেব, সে ভাই ভাইয়ের সম্পর্ক হলো সিঙ্গেল লাইন। আর যদি জেনারেশন বোঝাতে হয় তাহলে কিন্তু আপসাইড ডাউন এরকম লাইন নেব। ধরো নাও এ, যদি ধরো নাও এরকম নিচ্ছি, তাহলে কিন্তু এখানে হচ্ছে এ হয়ে যাচ্ছে কিন্তু বাবা, এ হয়ে যাচ্ছে ছেলে। আবার যদি আরেকটা জেনারেশন ধরে নিই, যে এখানে ধরে নাও আরেকটা জেনারেশন, তাহলে কিন্তু এ হচ্ছে দাদু, এ হচ্ছে বাবা, এ হচ্ছে এর নাতি, তাই তো? এরকম ভাবে কিন্তু ব্লাড রিলেশনের ছকটা তোমাকে আঁকিয়ে নিয়ে তারপর তোমাকে উত্তর করতে হবে, তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা, এবার এই প্রশ্নে আসি, কি বলেছে এখানে, সি হয় এফ এর বোন, তাহলে সি হচ্ছে বোন কার, এফ এর। এফ এর জেন্ডার পরে বলেছে হয়তো। বি হয় এফ এর স্বামীর ভাই, আচ্ছা, এফ এর তাহলে স্বামী, এফ তাহলে মহিলা, এফ এর স্বামীর ভাই হচ্ছে কে, বি। তারপরের লাইনে বলেছে ডি হয় এ এর বাবা এবং এফ এর ঠাকুরদা। আচ্ছা, তাহলে আরো দুটো জেনারেশন পাচ্ছি আমরা, এখানে এটা আর এটা, তাহলে এখানে হচ্ছে ডি, আর এর বাবা যেহেতু বলা হয়েছে তাহলে এ নিশ্চয়ই এফ এর বাবা, তাহলে কিন্তু আমরা এরকম তিনটা জেনারেশন পাচ্ছি। ডি এর ছেলে হচ্ছে এ, তার মেয়ে হচ্ছে এফ এবং সি, এফ এর স্বামী হচ্ছে একজন আছে সেখানে নামটা মেনশন করা নেই, আর তার ভাই হচ্ছে বি, তাই তো? এবার তাহলে প্রশ্ন কি করা হয়েছে, এখানে কতজন পুরুষ আছে? তাহলে পুরুষ এখানে কতজন আছে, 1 2 3 4, তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, 4 জন। কোয়েশ্চেন নাম্বার 4। দেখো বলেছে, যদি রিমোট শব্দটিকে সাংকেতিক ভাষায় আর ও টি ই এম ই লেখা হয় তবে পি এন আই আই সি সি শব্দটিকে কি লেখা হবে? দেখো খুবই সোজা, তোমাকে কি করতে হবে, এটা আগের প্র্যাকটিস সেট গুলোতে বুঝিয়েছিলাম এবং একটা হোমওয়ার্কও দিয়েছিলাম। এখানে তোমাকে কি করতে হবে, এই যে প্রথম দুটো শব্দ দেওয়া রয়েছে এর মধ্যে তোমাকে প্যাটার্নগত মিল খুঁজতে হবে, প্যাটার্নগত যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। এবং সেই সেম সম্পর্ক বা সেই সেম প্যাটার্ন যদি তুমি এইটার মধ্যে ফেলে দাও তাহলে কিন্তু তোমার সঠিক উত্তর বেরিয়ে যাবে। তাহলে আগে আমরা লিখে নেব, আর কি প্যাটার্ন রয়েছে সেটা আগে দেখতে হবে। দেখো এখানে আর নামছে, ই নামছে স্ট্রেট, তারপর কি হচ্ছে, ফোর্থ লেটারটা এখানে আসছে এবং ফিফথ লেটারটা
এখানে আসছে, দেন এখান থেকে সেকেন্ড লেটারটা বসছে এবং থার্ড লেটারটা বসছে এভাবে। এটা হচ্ছে এই প্যাটার্ন। তাহলে এবার এটার মধ্যে করে দেখি। ফার্স্ট লেটার বসবে পি, লাস্ট লেটার বসবে সি, দেন কোনটা আসছে, এটা আসবে এখানে, দেন আসছে সি। আচ্ছা পিকনিক হবে মেবি, হ্যাঁ পিকনিক, এবং এটা আসছে এখানে। তাহলে পিকনিক কোনটায় রয়েছে, অপশন বি। অপশন বি পিকনিক কিন্তু এ হবে এর সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, দেখো এখানে কি বলেছে, এ বি সি এবং ডি ক্যারাম খেলছে। এ এবং বি দুজন সঙ্গী, ডি এর মুখ আছে উত্তর দিকে এবং এ এর মুখ আছে পশ্চিম দিকে, তবে দক্ষিণ দিকে কার মুখ আছে? দেখো আমরা জানি ক্যারাম বোর্ড তো এরকম হবে, এবং ক্যারাম বোর্ডের সঙ্গী কারা হয়, অপোজিট ডিরেকশনের, তাই তো? এবার যদি বলা হয় এখানে যে ডি এর মুখ আছে উত্তর দিকে, ডি তাহলে এদিকে তাকিয়ে আছে, এ এর মুখ আছে পশ্চিম দিকে, তাহলে এ এখানে আছে, তাই এর মুখ আছে পশ্চিম দিকে। তাহলে বলেছে যে দক্ষিণ দিকে কার মুখ থাকবে, এর সঙ্গী বলেছে বি, তাহলে ডি এর সঙ্গী নিশ্চয়ই সি হবে, এবং সি এর মুখ থাকবে দক্ষিণ দিকে, তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সি কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। তোমাদের সকলের জন্য একটি জরুরি ঘোষণা, খুব শীঘ্রই কিন্তু আমাদের একটি ফ্রি ব্যাচ শুরু হতে চলেছে। লার্নোভার্স একাডেমিতে আমরা মূলত সমস্ত চাকরি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। এই ব্যাচে তোমরা আগামীতে আসন্ন এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি এবং স্টেট পুলিশ যেমন ডব্লিউবিপি এবং কেপির মতো সমস্ত পরীক্ষার জন্য এক্সাম ওরিয়েন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। আমরা সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে ক্লাসেস আপলোড করে থাকি, যেমন কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথসের উপর ক্লাস নেবেন দর্পণ স্যার, ইংলিশের ক্লাসেস নেবেন দেবাংশী ম্যাম, আর আমি সাগ্নিক তোমাদের জিকে, জিএস ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং এর ক্লাস নেব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে ডেইলি ক্লাসের পিডিএফ, এক্সাম আপডেটস অ্যান্ড অ্যান্সার কিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস, সলভড পিডিএফস এবং প্র্যাকটিস কোশ্চেন্স এবং মক টেস্ট ও কুইজ পোলিংস। তাই এখনই জয়েন হতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, এবং তোমার যেই সব বন্ধুরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করো। কোশ্চেন নাম্বার 6, দেখো এই সেম প্যাটার্নের প্রশ্ন কিন্তু আমরা আগের প্র্যাকটিস সেটগুলোতে করেছি। তো কি করতে হবে এখানে আমাদের, এখানে কোথায় কোনটা বসলে এই সেটটা পুরোপুরি হবে বা সমান হবে, সবকটার সাথে সবকটা মিল থাকবে, সেটা কিন্তু বার করতে বলা হয়েছে। তাহলে আমরা গুনে নেবো কটা কটা এখানে লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা রয়েছে। তাহলে 20টাকে আমরা কি করবো, চারটা চারটা করে সেট ভাগ করে দেবো। আগের বার সেম করেছিলাম, আগের বার 16টা ছিল, চারটা চারটা করে সেট ভাগ করছিলাম, এবারও কিন্তু আমরা চারটা করেই ভাগ করব। তাহলে চারটা করে লেটার দিয়ে একটা সেট তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমরা কটা সেট পাচ্ছি, পাঁচটা। এবার এই পাঁচটা সেটে কিন্তু পরপর লেটার গুলা সেম থাকতে হবে, তাই তো? তাই বার করতে বলেছে। তাহলে দেখে নাও, এখানে বলেছে যে এখানে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড সেটটায় যে প্রথমে এস এস রয়েছে, তাহলে এখানে একটা এস রয়েছে একটা ড্যাশ রয়েছে, তাহলে এখানে এখানে নিশ্চয়ই এস বসবে। এবং এখানেই দেখো পরের সেটটায় যে এখানে ইউ বসছে লাস্টে, তাহলে এখানে এস এস টি রয়েছে, তাহলে এখানে ইউ বসবে। এবং এখানে এস এস ড্যাশ ইউ আছে, তাহলে এখানে টি বসবে। এখানে এস ড্যাশ টি ইউ বলেছে, তাহলে এখানে এস বসবে। এখানে এস এস ড্যাশ ড্যাশ বলেছে, তাহলে এখানে টি ইউ বসবে। এখানে এস এস ড্যাশ ইউ বলেছে, তাহলে এখানে টি বসবে। এবার তাহলে আমাদের কি কি লাগলো, কি কি প্রয়োজন হলো এই গোটাটাকে ফিল আপ করতে, সেটা আমরা লিখে নেব। এস ইউ টি, এস টি ইউ টি। এবার এটা কোন অপশনে রয়েছে, এটা রয়েছে অপশন ডি তে, তাহলে কিন্তু অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, দেখো এটা কিন্তু একটা নাম্বার সিরিজের খুব ভালো প্রশ্ন। কি রয়েছে এখানে, 3 7 15 31, দেন কোশ্চেন মার্ক অ্যান্ড দেন 127। এবার তোমাকে এর মধ্যে গ্যাপগুলো বার করতে হবে, এবং এই গ্যাপগুলোর প্যাটার্ন ম্যাচ করতে করতে তোমাদের বের করতে হবে কি, যে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে দেখে নি, 3 থেকে 7 এর গ্যাপ কত, 4, 7 থেকে 15 এর গ্যাপ কত, 8, 15 থেকে 31 এর গ্যাপ কত, 16। দেখো এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ইনটু 2 হচ্ছে, তাই তো? তাহলে নিশ্চয়ই এখানেও এমন কিছু একটা বসবে যা 16 এর দ্বিগুণ, অর্থাৎ 32। তাহলে 31 আর 32 কিন্তু উত্তর হবে
63, তাহলে অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। এখানে কিন্তু 63 বসলে এটা দেখো একদম ম্যাচ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 8, দেখো এখানে কি বলেছে, কমফোর্ট যদি ও সি এফ এম টি আর ও হয়, কন্ট্রোল যদি ও সি টি এন এল ও আর হয়, তাহলে ডিজিটাল ইকুয়ালস টু কি হবে? এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? তাহলে কি করতে হবে তোমাকে? এই দুটো ওয়ার্ড দিয়েছে, এই দুটো ওয়ার্ড দিয়েছে, এদের মধ্যে তোমাকে প্যাটার্নগত সম্পর্ক বুঝতে হবে। সেই সম্পর্ক যদি বুঝে যাও তাহলে সেম প্যাটার্ন কিন্তু এই ডিজিটালে দিয়ে দিলে তোমার সঠিক উত্তর বেরিয়ে যাবে। তাহলে আগে প্যাটার্নটা একবার দেখে নি। দেখো এখানে পরিষ্কার দেখাচ্ছে যে ও এখানে আসছে, সি এখানে গেছে, এফ এখানে আসছে, এম পরে গেছে, তারপর কি হয়েছে, টি আসছে, আর স্ট্রেট নেমেছে, এবং ও গিয়েছে একদম লাস্টে। আবার সেম যদি আমরা কন্ট্রোলের ক্ষেত্রে দেখে নিই একবার, দেখো এখানেও কিন্তু সেম হচ্ছে, ফার্স্টে ও আসছে, সি গেছে, টি আসছে, এন বসছে, তারপর এল আসছে, ও হচ্ছে স্ট্রেট, দেন আর বসছে। তাহলে আমরা কিন্তু ডিজিটালের ক্ষেত্রেও এরকমই সেম প্যাটার্ন ইউজ করব। তাহলে কি হবে আমাদের উত্তর? আই বসবে, ডি আসবে, আই আসবে, জি আসবে, দেন এল আসবে, এ বসবে স্ট্রেট, এবং টি যাবে এখানে, তাই তো? এবার তাহলে এই অপশনটা কোথায় রয়েছে দেখে নাও একবার, আইডিআই। আইডিআই দিয়ে একটাই অপশন শুরু হচ্ছে, এটা কিন্তু তুমি গোটাটা না করলে পারতে, আমি জাস্ট গোটাটা করে দেখালাম। তোমরা কিন্তু এই ফার্স্টের আইডিআই তে বা আই যখন চলে আসছে তখনই কিন্তু তোমরা বুঝে নিতে পারবে, বা এটা কিন্তু চোখে দেখেও করা যায়। দেখো তোমরা যখন এখানে একটা প্যাটার্ন মিলিয়ে দেখছো যে সেকেন্ড লেটারটা ফার্স্টে আসছে, তাহলে ডিজিটালের সেকেন্ড লেটার কি? আই। তাহলে কিন্তু আই দিয়ে স্টার্ট হবে, তাহলে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, এখানে বক্তব্য দেওয়া রয়েছে এবং উপসংহার দেওয়া রয়েছে, এটা কিন্তু একটা সিলোগিজম চ্যাপ্টারের প্রশ্ন। দেখে নেবো এখানে যে বক্তব্যগুলো রয়েছে এর থেকে তোমাকে একটা চিত্র আঁকাতে হবে। চিত্র না আঁকালে হবে না, কারণ তুমি যদি এটা মুখে মুখে করো, এটা কিন্তু মুখে মুখে করলে হবে না। এটা তোমাকে একটা চিত্র আঁকিয়ে বুঝতে হবে, এবং তার মাধ্যমে উপসংহারগুলো তার সাথে মিলিয়ে দেখতে হবে যে কোনটা সঠিক আছে আর কোনটা সঠিক নয়। তাহলে কি বলেছে এখানে? সব বোতলই ব্যাগ, তাহলে আমরা বোতলকে বিও লিখে নিচ্ছি। যেহেতু সব বলেছে তাই আমরা সবটাকে নিয়ে একটা ব্যাগ সার্কেল করছি। এবার কি বলেছে? কিছু ব্যাগ পেন্সিল, তাহলে কিছুটা ব্যাগ নিয়ে আমরা পেন্সিল ড্র করছি। দেন কি বলেছে? কিছু পেন্সিল শার্পনার, কিছুটা পেন্সিল নিয়ে আমরা করছি শার্পনার। এবার আমরা উপসংহার মিলিয়ে দেখব যে কটা সঠিক হচ্ছে আর কোনটা সঠিক নয়। এক নম্বর মিলিয়ে দেখি, কিছু শার্পনার হলো বোতল। দেখো কিছু শার্পনার কি বোতল হতে পারে? হতেও পারে, নাও হতে পারে। যেহেতু ডেফিনেট অ্যান্সার নেই, তার জন্য কিন্তু আমরা এটাকে ক্রস দিয়ে দেবো। এটা কিন্তু সি এন্ড ডি, অর্থাৎ কান্ট বি ডিটারমাইন্ড। পরেরটা কি আছে? 2 নম্বর, কিছু বোতল হলো পেন্সিল। কিছু বোতল কি পেন্সিল হতে পারে? হতেও পারে, নাও হতে পারে। তাই এটা কিন্তু ক্রস, যেহেতু ডেফিনেট অ্যান্সার নেই। ডেফিনেট অ্যান্সার থাকলেই কিন্তু আমরা শুধুমাত্র সঠিক বলবো। যেহেতু দুটোই ভুল হচ্ছে, অর্থাৎ দুটোই সঠিক নয় হচ্ছে, তার জন্য কিন্তু আমরা অপশন ডি চুজ করব, কোনোটিই সঠিক নয়। নিচের শ্রেণীতে কতগুলি আট আছে যার আগে হ্যাশ আছে এবং পরে অ্যাট দ্য রেট আছে? এবার দেখো তোমাকে কিন্তু তাহলে কি খুঁজে বার করতে হচ্ছে? হ্যাশ, আট, অ্যাট দ্য রেট, এরকম যেখানে তিনটা পরপর থাকবে, এরকম সেট কতগুলা রয়েছে এই গোটা নাম্বার সিরিজটা থেকে, সেটা কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে। এর কিন্তু কোনো শর্ট ট্রিক্স নেই, এটা কিন্তু তোমাকে নিজে থেকে খুঁজে বার করতে হবে। এবার দেখো এখানে দেখে নিই একবার, এটা হবে না, কারণ এর আগে অ্যাট দ্য রেট আছে পরে হ্যাশ আছে, তাহলে এটা ক্যান্সেল। এটা হয়ে যাবে, কারণ এর আগে হ্যাশ আছে, হ্যাশ 8 অ্যাট দ্য রেট, তাহলে এটা একটা হচ্ছে। এটা হবে না, এর পরে শুধু অ্যাট দ্য রেট আছে, আগে কিন্তু হ্যাশ নেই, তাহলে কিন্তু এটা হবে না। এই আটের আবার আগে হ্যাশ আছে, পরে কিন্তু অ্যাট দ্য রেট নেই, তাহলে এটাও হবে না। এটাও হবে না, এর আগে পরে কিছুই নেই। আরেকটা পাচ্ছি আমরা, হ্যাশ 8 অ্যাট দ্য রেট, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে দুটা, অপশন বি, দুটা। কোশ্চেন নাম্বার 11, কোনটি বেমানান শব্দ? দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে রান, ওয়াক, জাম্প এবং জগ দিয়েছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। এরকম যখনই প্রশ্ন আসবে তোমাদের প্রশ্নপত্রে, তখন কিন্তু তোমাকে ফটাফট উত্তর করে
সময় বাঁচাতে হবে, কারণ তোমার কিন্তু পরবর্তীতে সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবে, ব্লাড রিলেশন আসবে, সিলোগিজমের প্রশ্ন আসবে, এগুলাতে কিন্তু প্রচুর টাইম কনজিউম করবে। তাই যখনই এরকম ছোট প্রশ্ন আসবে বা এরকম ইজি প্রশ্ন আসবে, তখন কিন্তু ফটাফট উত্তর করে পরের প্রশ্নে জাম্প করে যেতে হবে। এসএসসির ক্যালেন্ডার কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। তো যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ বা এসএসসির প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য কিন্তু আমরা লার্নার্স এর তরফ থেকে একটা খুবই বড় গুড নিউজ এনেছি। তোমাদের জন্য কিন্তু আমরা একটা ফ্রি ব্যাচ স্টার্ট করতে চলেছি। অন্যান্য কোচিং একাডেমি গুলো কিন্তু পেইড ব্যাচ শুরু করছে, কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি ব্যাচ এনেছি। কোনো পেমেন্ট করতে হবে না, শুধু জয়েন হবে এবং আমরা স্টাডি ম্যাটেরিয়াল দেবো, অনলাইন ক্লাস দেবো। সেটা থেকে কিন্তু তুমি সমস্ত সম্পূর্ণ যে এসএসসির যতগুলো পরীক্ষা হয়, তার জন্য কিন্তু তুমি ফুল প্রিপারেশন নিয়ে নিতে পারবে। এই যে চ্যানেলটা আমরা খুলতে চলেছি বা এই যে আমরা ব্যাচটা খুলতে চলেছি, এর মধ্যে তুমি অর্গানাইজড ভাবে সমস্ত পিডিএফস পেয়ে যাবে, সমস্ত সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, এবং মক টেস্ট সিরিজ চলবে, এবং তোমাকে ডেইলি কুইজ দেওয়া হবে, সেখানে আপলোড করা হবে। তুমি সেই ডেইলি কুইজে পার্টিসিপেট করে নিজের যে নলেজ বা তুমি পারছো কিনা সেটা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তুমি নিজেকে ঝালাই একবার করে নিতে পারবে। এবং তোমাদের যে এই ক্লাসগুলো চলছে রিজনিং এর, এই 25টা করে কোশ্চেনের সেট দিয়ে মক টেস্ট সিরিজ, এই সিরিজেরও কিন্তু ক্লাস হওয়ার পর সমস্ত পিডিএফ গুলা আমরা সেই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। আর তোমরা যদি এই ক্লাসগুলো করার পর এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই লার্নোভার্স একাডেমির টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে। এবং পরবর্তীতে আমরা আরো অনেক ব্যাচ আনবো। আরআরবি এনটিপিসি পরীক্ষাও আসছে, তার জন্য কিন্তু আমরা খুব শীঘ্রই একটা ব্যাচ খুলতে চলেছি, ওটাতেও কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে, তাহলে কিন্তু তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। আজকে 12 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি 12 মিটার উত্তর দিকে গেল, তারপর ডান দিকে ঘুরে 5 মিটার, আবার ডান দিকে ঘুরে 12 মিটার। সে শুরু বিন্দু থেকে কত দূরে? আর বলে দিই, যদি তুমি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও, নাম দিয়ে সার্চ করে নাও পেতে পারো। তুমি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে, এবং সেখান থেকে কিন্তু তুমি জয়েন হয়ে যেতে পারবে। এবার এর উত্তর আমরা কিভাবে করব? যখনই দেখবো ডাইরেকশনের প্রশ্ন, তখনই আমরা একটা প্লাস আঁকিয়ে নেব। দেন কি করতে বলেছে? 12 মিটার উত্তর দিকে গেল এক ব্যক্তি। তাহলে আমরা এটা আগে আঁকিয়ে নেব। তারপর কি বলেছে? ডান দিকে 5 মিটার। তারপর আবার কি বলেছে? আবার ডান দিকে ঘুরে 12 মিটার। তাহলে সে শুরুর বিন্দু থেকে কত দূরে? সে শুরু করেছিল এখান থেকে, তাহলে এটা কিন্তু হবে ডিস্টেন্স 5 মিটার্স এর, কারণ উপরে তাই রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 5 মিটার। কোশ্চেন নম্বর 13। এক সারিতে 15 জন দাঁড়িয়ে আছে। রাহুল বাম দিক থেকে 6 নম্বরে, ডান দিক থেকে তার স্থান কত হবে? দেখো, খুবই একটা ইজি প্রশ্ন। এর মধ্যে কিন্তু একটা ছোট্ট সূত্র আমরা ইউজ করলেই এর সঠিক উত্তর পেয়ে যাবো। কি করতে হবে? টোটাল নাম্বার যেটা দেওয়া রয়েছে, মোট ছাত্রের সংখ্যা, সেখানে আমাদের সেটা লিখে নিতে হবে আগে। তারপর বলেছে রাহুল বাম দিক থেকে 6 নম্বর, তাহলে আমাদের -6 করে নিতে হবে। এবং কি বলেছে? ডান দিক থেকে তার স্থান কত হবে? তাহলে এখানে +1 করে নিতে হবে। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, 9 হচ্ছে +1 = 10, অর্থাৎ রাহুলের ডান দিক থেকে 10তম স্থান হবে। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নম্বর 14। যদি ফ্রগ ইকুয়ালস টু 6, লায়ন ইকুয়ালস টু 4, এলিফ্যান্ট ইকুয়ালস টু 10, তবে টাইগার ইকুয়ালস টু কত? দেখো, এটা কিন্তু খুবই একটা ইজি বাট ট্রিকি কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি আছে। যারা এই ধরনের করে আসছো যে ফ্রগ ইকুয়ালস টু 6 বলতে এফ এর যে মান রয়েছে, আর এর যে মান রয়েছে, ও এর মান, জি এর মান, এগুলো যোগ করে দিলাম, সেটা কিন্তু হচ্ছে না। বা ফ্রগের মধ্যে কোনোভাবেই 6 মেলানো যাচ্ছে না। তুমি যদি এটা বলো যে লায়নে 4টা অক্ষর আছে তাই এখানে 4, কিন্তু তাও হচ্ছে না। তাহলে তো ফ্রগেও 4টা অক্ষর আছে, তাহলে এখানে 6 কিভাবে হচ্ছে? এলিফেন্টে 8টা অক্ষর আছে, 10 কিভাবে হচ্ছে? কোনো যুক্তিতেই মিলছে না। যারা জানো তারা তো পেরেই যাবে, কিন্তু যারা নতুন, যারা এই এই প্যাটার্নটা জানো না, তাদেরকে বলে দিই, এখানে কি ধরা হয়েছে। এখানে ধরা হয়েছে যে এখানে কতগুলা কনসোনেন্ট আছে।
দেখো এফ একটা কনসোনেন্ট, আর একটা কনসোনেন্ট, জি একটা কনসোনেন্ট, তাহলে হচ্ছে 3 × 2 = 6। লায়নে দেখো এল এবং এন কিন্তু দুটোই কনসোনেন্ট রয়েছে, তাহলে কত হচ্ছে 2 × 2 = 4। এলিফ্যান্টের ক্ষেত্রেও তাই দেখো, কটা কটা এখানে কনসোনেন্ট রয়েছে, এল একটা, পি একটা, এইচ একটা, এন একটা, টি একটা, পাঁচটা। দেখো 5 × 2 = 10। তাহলে এবার আমাদের বার করতে হবে টাইগারের ক্ষেত্রে কতগুলো কনসোনেন্ট রয়েছে। দেখো বাকিগুলো কিন্তু ভাওয়েল রয়েছে, এখানে ও ভাওয়েল রয়েছে, এখানে আই ও ভাওয়েল রয়েছে, এখানে ই এল ই, সরি ই ই এ এটা ভাওয়েল রয়েছে, এখানেও কিন্তু আই আর ই ভাওয়েল রয়েছে। তাহলে এখানে কতগুলো কনসোনেন্ট পাচ্ছি আমরা, টি, জি, আর, তিনটা। তাহলে 3 × 2 = উত্তর কিন্তু হয়ে যাবে তাহলে অপশন বি 6। আজকের 15 নম্বর প্রশ্ন বলেছে রোড ইকুয়ালস টু 1 2 3 4 হলে ডোর ইকুয়ালস টু কত। দেখো এখানে কিন্তু আর এর যা রিয়াল মান রয়েছে অ্যালফাবেটিক্যাল সিরিজে তা কিন্তু এখানে ধরা হচ্ছে না, এখানে কিন্তু রোডের জন্য স্পেশালি এই চারটা অ্যালফাবেটের জন্য কিন্তু স্পেসিফিক নাম্বার দেওয়া রয়েছে। তাহলে এখানে কিন্তু আর ইকুয়ালস টু 1, ও ইকুয়ালস টু 2, এ ইকুয়ালস টু 3 এবং ডি ইকুয়ালস টু কিন্তু 4। তাহলে এবার বলেছে ডোরের কি হবে, ডোরের ক্ষেত্রে এখানে যা রয়েছে তাই হবে, ডি হচ্ছে 4, ও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 2, তাহলে 2 2 এবং আর কি রয়েছে 1, তাহলে 4 2 2 1 অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্র্যাকটিসের জন্য এই ক্লাসের যাদের পিডিএফ প্রয়োজন তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, কারণ আমরা প্রত্যেকটা ক্লাসের শেষেই সেগুলোর পিডিএফ ফরম্যাট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি। এবং এই যে প্র্যাকটিস সেট 3 চলছে, এটা এর আগে প্র্যাকটিস সেট 2 এবং প্র্যাকটিস সেট 1 আপলোড হয়েছে, পাশাপাশি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপর প্রচুর ক্লাস আপলোড হচ্ছে, এবং জিকে জিএস বুস্টার সিরিজেও কিন্তু আমাদের প্রায় 400 কোয়েশ্চেনের মতন কভার করা 8টা সেট আপাতত আপলোড করা হয়েছে এবং পরবর্তীতে আরো আপলোড করা হবে। এই যে অনলাইন ক্লাসগুলো রয়েছে এগুলোর পিডিএফ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি। সেখানে কিন্তু তুমি জাস্ট লিংকে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে এবং সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে। ডেইলি কুইজ থাকবে, এই অনলাইন ক্লাসগুলোর লিংক সময় মতন পাঠানো হবে, সময় মতন ক্লাসের আপডেট পেয়ে যাবে, এবং পিডিএফ আকৃতিতে। শুধু যে এই সেটগুলোর তুমি পিডিএফ পাচ্ছ তা কিন্তু নয়, সাথে তুমি সমস্ত যেগুলা জিকে জিএস এর মতন সাবজেক্ট রয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি, সেগুলারও কিন্তু সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস করানো হবে বা সেগুলা যেগুলো পিডিএফ প্রোভাইড করা হবে সেটা কিন্তু ওই চ্যানেলেই প্রোভাইড করা হবে। আজকে 16 নম্বর প্রশ্ন, কোনটি বেমানান জিজ্ঞাসা করা হয়েছে। দেখো এখানে চারটার মধ্যে কিউব, ঘনক এবং বর্গ, এই তিনটে কিন্তু শেপের কথা বলা হয়েছে, এই তিনটেই নির্দিষ্ট শেপ। আয়তন কিন্তু আলাদা, আয়তন কিন্তু পরিমাপের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ বলে যে জায়গার আয়তন বা কোনো কিছুর আয়তন, সেক্ষেত্রে কিন্তু আমরা আয়তনকে বোঝাই। কিন্তু এখানে কিন্তু কিউব শেপ, ঘনক শেপ এবং বর্গ শেপ, তাই এই তিনটে হলো আলাদা এবং আয়তন হলো আলাদা। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, আয়তন হলো বেমানান। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন বলেছে A1 C4 F9 J16। দেখো এটা কিন্তু অ্যালফাবেটিক সিরিজ না, এটা কিন্তু অ্যালফা নিউমেরিক সিরিজ বা অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ। এখানে কিন্তু তুমি যদি এ এর মান 1, সি এর মান 4 এভাবে ধরো তাহলে কিন্তু হবে না, কারণ আগের প্র্যাকটিস সেটগুলোতে যে ছকটা দেখিয়েছিলাম যে অ্যালফাবেটে 26টা নাম্বার থাকে, তাহলে এ হচ্ছে 1, টি হচ্ছে 20, জে হচ্ছে 26, এভাবে ধরলে কিন্তু হবে না। এখানে কিন্তু সিরিজ মেলাতে হবে, তাহলে আমাদের অ্যালফাবেটদের একটা সিরিজ মেলাতে হবে আর নাম্বারদের একটা সিরিজ মেলাতে হবে। তাহলে আগে অ্যালফাবেটেরটা মিলিয়ে নি, এ থেকে সি কত প্লাস হচ্ছে, +2, সি থেকে এফ কত প্লাস হচ্ছে, +3, ডি ই এফ +3 হচ্ছে। আচ্ছা, এফ থেকে জে কত প্লাস হচ্ছে, জি এইচ আই জে, তাহলে +4। তাহলে জে থেকে কত প্লাস হওয়ার কথা এখানে, +5 হওয়ার কথা, কারণ দেখো 2 3 4 5 হওয়ার কথা। তাহলে জে থেকে যদি +5 করি তাহলে কি আসছে, কে এল এম এন ও, তাহলে কিন্তু আসছে ও। এবার দেখে নেব নাম্বারের ক্ষেত্রে
কি আসছে? দেখো এখানে 1 রয়েছে আর 4 রয়েছে, তাহলে 1 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত আসছে? +3। 4 থেকে 9 এর মধ্যে ডিফারেন্স কত আসছে? 5। 9 থেকে 16 এর মধ্যে ডিফারেন্স কত আসছে? 7। দেখো এটা কিন্তু একদম বেজোড় সংখ্যা হিসাবে এগোচ্ছে, তাই তো? 3, 5, 7। তাহলে পরবর্তী কি আসার কথা? 9। তাহলে 25 আর 9, সরি 16 আর 9 25, তাই তো? তাহলে ও 25 কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন কি বলেছে? এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে ডান দিয়ে ঘুরে 10 মিটার হাঁটলো, আবার ডান দিয়ে ঘুরে 10 মিটার হাঁটলো, সে এখন কোন দিয়ে মুখ করে দাঁড়িয়ে আছে? দেখো আবার ডাইরেকশনের প্রশ্ন, তাহলে আমরা আবার আঁকাবো প্লাস। দেন কি বলেছে? এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে সে এদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। সে ডান দিকে ঘুরে 10 মিটার হাঁটলো, অর্থাৎ সে সাউথের দিকে ঘুরে 10 মিটার হাঁটলো, তাই তো? এবার তাহলে বলেছে আবার ডান দিয়ে ঘুরে 10 মিটার হাঁটলো, তাহলে আবার যদি সে ডান দিয়ে ঘুরে তাহলে কোন দিকে ঘুরছে? পশ্চিমের দিকে। এদিকেও সে 10 মিটার হাঁটলো, সে এখন কোন দিয়ে মুখ করে দাঁড়িয়ে আছে? সোজা উত্তর, উত্তর হবে পশ্চিম, অপশন ডি। 19 নম্বর প্রশ্ন আজকের, বলেছে যদি 2 + 3 = 13 এবং 3 + 4 = 25 হয়, তবে 4 + 5 কত হবে? দেখো এখানে কিন্তু তুমি যদি অন্য কোনো প্যাটার্ন ইউজ করার কথা ভাবো বা অন্য কোনো সম্পর্ক ওয়াইজ যদি কিছু বার করতে যাও এখানে, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে কিন্তু একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে থাকার কথা আছে, তাই তো? কারণ দেখো 13 দিয়েছে, 2 আর 3 দিয়েছে, কোনোভাবেই কোনো সম্পর্ক বেরোচ্ছে না। তাহলে কি করতে হবে? 13 সংখ্যাটাকে এমন কোন দুটো সংখ্যা দিয়ে ভাগ করা, যোগফল, 13 সংখ্যাটা এমন কোন দুটো সংখ্যার যোগফল যার একটা সংখ্যা 2 দিয়ে ডিভিজিবল অর্থাৎ ভাগ যাবে, আরেকটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে তো খুবই ইজি করে দেওয়া রয়েছে। যদি তুমি 2 এর স্কোয়ার করো তাহলে আসছে 4, যদি তুমি 3 এর স্কোয়ার করো তাহলে আসছে 9, তাহলে 4 + 9 = 13 হচ্ছে। সেম পরেরটা দেখো, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে কি আসছে? 9 + 16 = 25। তাহলে এবার সেম প্যাটার্ন, সেম সূত্র কিন্তু আমরা ইউজ করব 4 + 5 এর ক্ষেত্রে। তাহলে 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, তাহলে কত আসছে? 16 + 25, তাহলে কত হচ্ছে? 41। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 41। পরবর্তী প্রশ্ন, আজকে 20 নম্বর প্রশ্ন। দেখো আজকে প্র্যাকটিস সেটের ক্লাসের কিন্তু আমরা একদম শেষের দিকে চলে এসেছি প্রায়। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো, আশা করবো তোমাদের ক্লাসটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এবং শেষে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে 25টা কোশ্চেনের মধ্যে তোমরা কটা সঠিক উত্তর দিতে পেরেছো, এবং তোমরা পরবর্তীতে কোন কোন সাবজেক্টের উপর কিরকম কিরকম ক্লাস চাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ নাকি মক টেস্ট সিরিজ, সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আজকে 20 নম্বর প্রশ্ন দিয়েছে, দেখো বক্তব্য দিয়েছে এবং কোন সিদ্ধান্তটি সঠিক সেটা চুজ করতে বলেছে। এটা কিন্তু একটা সিলোগিজম চ্যাপ্টার থেকে এসেছে কোশ্চেনটা, কিন্তু একটু প্যাটার্নটা ঘুরিয়ে দিয়েছে। নর্মালি কি থাকে? বক্তব্য অর্থাৎ স্টেটমেন্ট থাকে এবং কনক্লুশন অর্থাৎ উপসংহার দেওয়া থাকে, তার মধ্যে থেকে কোনটা সঠিক সেটা আমাদের মিলিয়ে দেখতে হয়। কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট বলেছে কোন সিদ্ধান্তটি একদম সঠিক আছে সেটাই আমাদের অপশনে চুজ করে নিতে হবে। তো এটা আমরা কিভাবে করবো দেখে নেবো। সব কলম বলেছে কালি, কিছু কালি বই, তাহলে এর চিত্রটা আমরা আঁকে নেব আগে। কলমকে কে ও লিখলাম, তাহলে সব কলম কালি, কে এ লিখে নিচ্ছি। আচ্ছা, তারপর কি বলেছে? কিছু কালি বই, তাহলে কিছুটা অংশ নিয়ে আমরা বানাচ্ছি বই, এই কিছুটা অংশ নিয়ে। এবার দেখো কোন সিদ্ধান্তটি একদম সঠিক, হতে পারে নাও হতে পারে, এটা দিয়ে কিন্তু আমাদের উত্তর বাছাই করা যাবে না। সেটা যদি সম্পূর্ণ কোশ্চেনটা আসতো, যদি উপসংহারও দেওয়া থাকতো, তাহলেও কিন্তু সেটা ধরা যায় না, সেটাকে সি এন্ড ডি ধরতে হয়। এখানেও কিন্তু তোমাকে সেটা উত্তর করা চলবে না। বলেছে সব বই কলম, সব বই কি কলম? এতটা অংশ তো নেই, তাহলে এটা হবে না। কিছু বই কলম, দেখো কিছু বই কি কলম হতে পারে? কলম এটা, বই এখানে। কিছু কালি বই বলেছে, এটা যদি কালি বলতো তাহলে কিন্তু সঠিক উত্তর।
কিন্তু যেহেতু কলম বলেছে, এটা হতেও পারে নাও হতে পারে। এটা যেহেতু স্পেসিফিক্যালি বলা নেই বা এখানে এই ইনফরমেশনে দেওয়া নেই, তাই কিন্তু এটা আমরা ভুলই ধরবো। এবার কি বলেছে অপশন সি, কিছু কালি কলম। দেখো কিছু কালি কলম তো অবশ্যই হবে, যখন সম্পূর্ণ কলমটাই কালি তাহলে কিন্তু কিছু কালি কলম অবশ্যই হবে। তাহলে এটা হচ্ছে ঠিক। কোনো কলম বই নয়। কোনো কলম বই হতেও পারে না হতে পারে, এই অপশন যাবোই না। যখন আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি অলরেডি অপশন সি, তাহলে কিন্তু আমরা পরের অপশন যেতেই হবে না, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। দেখো এটা কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন, এবং অনেকেরই এটা বোরিং লাগতে পারে এই প্রশ্ন, বা কঠিন লাগতে পারে, বা করতে ইচ্ছা নাও করতে পারে, টাইম কনজিউম করে মনে হয়। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। এই প্রশ্নের জন্য কিন্তু তোমাকে রেডি থাকতে হবে, কারণ পরীক্ষায় অন্য কিছু আসুক না আসুক, রিজনিং থেকে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন আসবেই, চাই সেটা লিনিয়ার হোক। দেখো এখানে যেটা বলেছে সারিতে, এক সারিতে দাঁড়িয়ে আছে বা বসে আছে, যখনই সারিতে বলবে এটা কিন্তু লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সো এটা আসুক, বা গোল টেবিলে বলুক, বা কোনো বক্সে চারকোনা টেবিলে বলুক, বা ফ্লোর ওয়াইজ বলুক, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবেই আসবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আসা প্রশ্নর কিন্তু চান্স সব থেকে বেশি থাকে, এবং এগুলা প্র্যাকটিস করতেই হবে। কারণ কি, চাকরির পরীক্ষায় কিন্তু 1 নম্বরেও ছেড়ে আসার কোনো সুযোগ রাখা যাবে না। তোমাকে সবই করে আসার অ্যাটেম্প করতেই হবে, এই মনোভাব নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তাহলে কি বলেছে দেখে নাও 21 নম্বর প্রশ্ন, পি কিউ আর এস টি 5 জন একটি সারিতে দাঁড়িয়ে আছে। কিউ দাঁড়িয়ে আছে আর এর বাম দিকে, পি দাঁড়িয়ে আছে টি এর ডান দিকে, এস দাঁড়িয়ে আছে মাঝখানে। তাহলে একদম বাম দিকে বা একদম বাম প্রান্তে কে দাঁড়িয়ে আছে? তাহলে কি করব, আগে একটা লাইন টেনে নেব, এখানে 5 জনের বসার জায়গা বানিয়ে নেব। দেখো এখানে যেহেতু বলা নেই যে উত্তর দিকে মুখ করে রয়েছে না দক্ষিণ দিকে, তাই কিন্তু আমরা উত্তর দিকটাই ধরে নিচ্ছি। উত্তর দিক কেন ধরছি, উত্তর দিক মানে কিন্তু তোমার রাইট সাইড এখানকার রাইট সাইড, তোমার লেফট সাইড এখানকার লেফট সাইড। এবার দেখো কি বলেছে, কিউ দাঁড়িয়ে আছে আর এর বাম দিকে, তাহলে ধরে নিচ্ছি আমি সাইডে করে নিই আগে। তারপর বলেছি কি পি দাঁড়িয়ে আছে টি এর ডান দিকে, পি দাঁড়িয়ে আছে টি এর ডান দিকে, তাহলে এখানে হবে। আচ্ছা, এস দাঁড়িয়ে আছে মাঝখানে, তাহলে এখানে হচ্ছে এস। তাহলে আমি, আর তো কোনো ইনফরমেশন দেয়নি, তাহলে আমি এখানে কিউ বসে নিচ্ছি, এখানে আর, টি এখানে বসে নিচ্ছি, পি এখানে। তাহলে সঠিক উত্তর কি হবে, একদম বাম প্রান্তে কে বসে আছে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে, টি। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22। দেখো এটা কিন্তু একটা ব্লাড রিলেশনের প্রশ্ন, এবং আমি তো বলি যে এই যে রিজনিং এর সবচেয়ে সুন্দর চ্যাপ্টারই কিন্তু হচ্ছে ব্লাড রিলেশনের চ্যাপ্টার। কি বলেছে দেখো, আর হলো কিউ এর ভাই, কিউ হলো পি এর বাবা, এস হলো আর এর বোন, এবং টি হলো পি এর ভাই। তাহলে টি এর কাকা কে? একটু মাথা খাটালেই কিন্তু পারা যায়, এবং এটা কিন্তু তুমি এভাবে মনে মনে করতে পারবে না, তোমাকে একটা চিত্রর মাধ্যমে করতে হবে। কিভাবে করবো আমরা দেখে নিই। আর হলো কিউ এর ভাই, তাহলে আমরা কি করব, আর হচ্ছে ভাই। আমরা কিন্তু আগে বলেছিলাম যে আগের প্র্যাকটিস সেট গুলো, যে মেল বোঝাতে আমরা এরকম বক্স ইউজ করব, এবং ফিমেল বোঝাতে এরকম আমরা সার্কেল ইউজ করব। এবার এটা করি, তাহলে আর এর, আর কার ভাই বলেছে, কিউ এর, তাই তো। তাহলে এবার কিউ লিখে নিলাম এখানে। কিউ হলো পি এর বাবা, তাহলে এও মেল, কার বাবা, পি এর। এস হলো আর এর বোন, তাহলে আর এর বোন হচ্ছে এস। আমরা আগের দিন বলেছিলাম এই যে আমরা সিঙ্গেল লাইন টানছি, এটা কিন্তু ব্রাদার সিস্টার ভাই বোন এরকমই বোঝাতে। যদি ম্যারিড হতো তাহলে কিন্তু আমরা এরকম ডাবল লাইন টেনে দেখাতাম। আর জেনারেশনের ক্ষেত্রে দেখছো আমরা আপসাইড ডাউন একটা লাইন টানছি, অর্থাৎ এরকম টানছি। এভাবে কিন্তু আমাদের সুবিধা হয় বুঝতে, যে কে কার ভাই, কে কার বোন, কে কার স্ত্রী, এবং কে কার দাদু নাতি, এই সম্পর্কগুলো বুঝতে আমাদের কিন্তু এই চিত্রের মাধ্যমেই সুবিধা হয়। এবার দেখে নাও কি বলেছে তারপর ইনফরমেশন। এস হলো আর এর বোন, আছে এটা হয়ে গেল, এবং টি হলো পি এর ভাই, তাহলে টি হচ্ছে ভাই, অর্থাৎ মেল, কার, পি এর। পি এর জেন্ডার এখানে বলা নেই। তারপর কি জিজ্ঞাসা করেছে, টি এর কাকা কে? দেখো টি এবং পি এর বাবা হচ্ছে কিউ,
এবং কিউ এর একমাত্র ভাই কিন্তু আর। এস কিন্তু বোন, কিন্তু আর হলো ভাই, তাহলে টি এর কাকা কি হবে? আর। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, আর। 23 নম্বর প্রশ্ন, বেমানান কোনটি? দেখো এখানে দেওয়া রয়েছে 7, 11, 13, 15। তাহলে এখানে কোনটা বেমানান হতে পারে? কি মিল রয়েছে বাকি সংখ্যাগুলোর মধ্যে বেমানান থেকে? দেখো 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ কোনো কিছু দিয়ে গুণ করে কিন্তু 7 তৈরি হয় না। 11 একটা মৌলিক মৌলিক সংখ্যা, কোনো কিছুই গুণ করে, কোনো দুটা সংখ্যা গুণ করে কিন্তু 11 তৈরি হয় না। 13 একটা মৌলিক সংখ্যা। 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 5 × 3 এর মাধ্যমে কিন্তু আমরা 15 পেয়ে যাই, তাহলে 15 কিন্তু হয়ে যাবে বেমানান, অর্থাৎ সঠিক উত্তর অপশন ডি 15। বাকি এই তিনটা কিন্তু মৌলিক সংখ্যা, তাই এই তিনটার থেকে 15 আলাদা। আজকে 24 নম্বর প্রশ্ন, চারজন লোক এ বি সি ডি একটি মইয়ের উপর দাঁড়িয়ে আছে। এ বি এর ঠিক ওপরে দাঁড়িয়ে আছে, বি এ ও সি এর ঠিক মাঝে আছে। যদি ডি এর ঠিক উপরে থাকে, তবে মইয়ের সবার নিচে কে আছে? দেখো একটু আগেই বললাম না যে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক প্রকারের হয়, লিনিয়ার, রাউন্ড টেবিল, এটা হচ্ছে ফ্লোর বেসিস। এখানে মই বলেছে, কিন্তু এটা কিন্তু আপসাইড ডাউন হবে, মানে এখানে এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে, এইভাবে প্রশ্ন, এইভাবে তাদের পজিশন গুলো থাকবে। তো এরকম আরো যদি ধরে নাও প্রশ্ন আসে যে দ্বিতীয় ফ্লোরে আছে এ, তার উপরে ফ্লোরে আছে সি, ঠিক আছে, তাদের নিচে, সবার নিচে আছে ডি, এরকমও আসতে পারে। তো এগুলো কিন্তু ফ্লোর বেসিস বলে, ঠিক আছে? তো এরকম আসলে ঘাবড়াবে না, জাস্ট করে দেখবে, ইনফরমেশন হিসাবে মিলিয়ে দেখবে, দেখবে সঠিক উত্তর এমনি বেরিয়ে এসছে। এখানে কি বলেছে দেখো, এ বি সি ডি একটি মইয়ের উপর দাঁড়িয়ে আছে। এ বি এর ঠিক উপরে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা এইভাবে আঁকিয়ে নিই আগে, এ বি এর উপর। তারপর কি বলেছে, বি এ ও সি এর ঠিক মাঝে আছে, তাহলে বি এখানে রয়েছে, তাহলে এ ও সি এর মাঝে হবে, তাহলে সি হবে এখানে। তারপর কি বলেছে, যদি ডি এর ঠিক ওপরে থাকে, অর্থাৎ ডি হচ্ছে কিন্তু এখানে, কারণ ডি এর উপরে বলেছে, তবে মইয়ের সবার নিচে কে আছে? তাহলে দেখো দেখতে পারছো, এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন অপশন সি হচ্ছে সি, তাহলে কিন্তু এটাই হবে সঠিক উত্তর। এবার দেখে নেব আজকের শেষ প্রশ্নের দিকে, আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়েশ্চেন নাম্বার 25। কি বলেছে, এ বি সি ডি ই এবং এফ একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। দেখো এটা কিন্তু একটা রাউন্ড টেবিল সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। আমি একটু আগে বললাম এবং আগের প্র্যাকটিস সেটগুলোতে বলেছি যে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। একটু আগে আমরা করলাম ফ্লোর বেসিসেরও করলাম, লিনিয়ার বেসিসেরও করলাম, যেটা সারিতে বলেছে না, একটি সারিতে 5 জন বসেছে বা 6 জন বসেছে, সেটা লিনিয়ার। এবং একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে ফ্লোর বেসিস। তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আসে এই রাউন্ড টেবিলের কোশ্চেন, অর্থাৎ এই যে বৃত্তাকার টেবিলের চারপাশে বসেছে এটা। এবার দেখো আরেকটা ইনফরমেশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে এই রাউন্ড টেবিলের ক্ষেত্রে, কেন্দ্রের দিকে মুখ করে আছে, এটা কিন্তু বলা রয়েছে এখানে। এই ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সারির যখন তুমি পড়বে যে একটি সারিতে বসে আছে, তখন সে উত্তর দিকে মুখ করে আছে না দক্ষিণ দিকে মুখ করে আছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এখানে কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে বলতে, তোমার রাইট সাইড এই স্ট্রাকচারের রাইট সাইড, তোমার লেফট সাইড এই স্ট্রাকচারের লেফট সাইড হবে। অর্থাৎ এই যে গোটা স্ট্রাকচারটা তুমি বানাবে, তার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনই হলো এই কেন্দ্রের দিকে মুখ করে আছে না বাইরের দিকে মুখ করে আছে। এবার দেখো তারপর কি বলেছে, যেহেতু 6 জন, আমি একটা বানিয়ে নিই আগে 6 জনের। এবার দেখো বলেছে বি ডি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে, তাহলে ডি যদি এখানে হয়, তাহলে বি হবে 1 2 এখানে। তারপর বলেছে সি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, তারপর বলেছে এ
ই এবং এফ উভয়েরই নিকটতম প্রতিবেশী, অর্থাৎ ই এ এফ বা এ ই এফ, এই তিনটা কিন্তু একসাথে হতে হবে। এবার দেখো এই তিনটা একসাথে কোথায় বসতে পারে, এখানে ডি এবং বি এর মাঝে কিন্তু অতটা স্পেস নেই, একজনই বসতে পারবে, তাহলে এই সাইডে হবে না, এখানে তিনটা স্পেস আছে, তাহলে এখানে বসবে। এবার কে কার পরে বসবে সেটা কিন্তু আমাদের আগে দেখে নিতে হবে। দেখো বলে দিয়েছে ডি ই এর ডান দিকে বসে আছে, তাহলে ই এখানে হবে, কারণ কি এই দিকটা যাচ্ছে ডান দিক এইভাবে, এই দিকটা যাচ্ছে বাঁ দিক, তাহলে যখন এদিকটা যাচ্ছে তাহলে নিশ্চয়ই এ ঘুরে আসবে, তাহলে ই এর ডান দিকে ডি হচ্ছে, কি বলেছে এখানে ডি ই এর ডান দিকে, তাহলে মিলে যাচ্ছে এটা। এবার দেখো আরেকটি ইনফরমেশন কি বলেছিল, সি কোথায় বসেছে, এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে এ যদি আমার এখানে হয় তাহলে সি হবে এখানে, তাহলে একটাই বাচ্চা এফ, তাহলে এফ হয়ে যাবে এখানে। এবার তাহলে প্রশ্ন কি করেছে, বি এর বাম দিকে কে বসে আছে, বি এর বাম দিক কোনটা, এইটা, এদিকে, অর্থাৎ সি, তাহলে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, সি, এটা কিন্তু হয়ে যাবে আজকের সঠিক উত্তর। আজকের এই যে প্র্যাকটিস সেটের যে ক্লাস, প্র্যাকটিস সেট 3 এর ক্লাস কিন্তু এখানেই শেষ। দেখা হবে আবার পরবর্তী প্র্যাকটিস সেট নিয়ে, এবং খুব শীঘ্রই এই রিজনিং এর উপর আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও কিন্তু আনতে চলেছি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক।